আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা মূলত মার্জিন অফ সেফটি, এই বইটি হচ্ছে সেটে ক্ল্যারম্যানের বই থেকে আমরা আলোচনা করতেছি। তো এই বইটিতে 3টি ভাগে আলোচনা শুরু করেছি। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি মূলত হচ্ছে সাকসেসফুল ইনভেস্টার্স এবং আনসাকসেসফুল ইনভেস্টার্স, স্পেকুলেটর্স, অথবা হচ্ছে কমনলি স্পেকুলেটর্সরা কী ধরনের মার্কেটে কী অ্যাপ্রোচ নেয় এবং তাদের কমন মিস্টেকগুলো কী, এগুলো নিয়ে আমরা ভিডিও আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখার আগেও ওই ভিডিওটি দেখে নেবেন। সেকেন্ড হচ্ছে আজকের ভিডিওতে পার্ট 2তে আমরা আলোচনা করব ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি। সো আজকে মূলত আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেস নিয়ে কথা বলবো না, শুধু ফিলোসফি নিয়ে কথা বলবো। তো ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি নিয়ে আলোচনা করতে গিয়ে সেটে ক্লেয়ারম্যান প্রথম যে জিনিসটি আলোচনা করছেন সেটা হচ্ছে হোয়াট শুড বি ইউর ইনভেস্টমেন্ট গোল, আমাদের ইনভেস্টমেন্ট গোল কী। অ্যান্ড সেখানে আমরা ওয়ারেন বাফেটের 2টা রুলস মেনশন করতে পারি। রুল নাম্বার 1 হচ্ছে ডোন্ট লুজ মানি শুড বি দ্য নাম্বার 1 ইনভেস্টর্স গোল, and number 2 goal is don't forget rule number 1. That means number 2 is also don't lose money in the market. So Sete Clairmans rules ke Sete mein Clairmans also concurred with the Warren Buffett. Sete Clairmans rules হচ্ছে risk avoidance is the single most element of investment program. তার risk avoidance-টাই মূলত হচ্ছে first priority should be. Rather than targeting a desired rate of return, investors should target risks. Over time, the returns will come. তো এখানে ভ্যালু ইনভেস্টর্স যারা আছে, দে মোর অ্যাওয়্যার অফ দ্য রিস্ক। দ্যাট মিনস রিস্কটাকে তারা মূলত অ্যাভয়েড করতে চায়। এবং ভ্যালু ইনভেস্টরদের একটা বিলিভ হচ্ছে যে আমি যদি রিস্কটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে মার্কেটের যে ন্যাচারাল প্রপার্টি অথবা যে স্বাভাবিক ধর্ম হচ্ছে আমাকে রিটার্নটা আসবে। রিটার্নটার জন্য আমাকে কাজ করা লাগবে না, মার্কেটের রিটার্ন ওভার দ্য ইয়ার্স হবেই যদি আমি রিস্কটা অ্যাভয়েড করতে পারি। সো আমাকে মূলত হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্ট পুরো ফিলোসফিটা যদি আমরা দেখি, সেখানে অ্যাভয়েডিং রিস্ক ইজ দি কর্নারস্টোন অফ দ্য টোটাল ফিলোসফি। এবং কীভাবে আমরা রিস্কটা অ্যাভয়েড করবো সেটা নিয়ে মূলত আমাদের ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফিতে আলোচনা করব। সো আমরা যদি পৃথিবীর মোটামুটি সব মার্কেটে দেখি, সেখানে আমরা দেখি ওভার দ্য ইয়ার্স কিন্তু আমরা যে লং টার্ম একটা পিরিয়ড ধরি, সেখানে দেখা যাচ্ছে খুবই ভালো একটা রিটার্ন পাওয়া যায় ইকুইটি মার্কেট থেকে। এবং ইকুইটি মার্কেট রিটার্ন কিন্তু ফিক্সড ইনকাম অথবা হচ্ছে গভর্নমেন্ট বন্ড, আদার যে ইনভেস্টমেন্ট ভেহিকল তার চাইতে বেশি হয়। কিন্তু আমরা যদি একটা শর্ট টার্মে নিয়ে আসি, তাহলে কিন্তু ইকুইটি মার্কেট থেকে কিন্তু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। কারো 50% অথবা 15%, 20% লস হবে, কারো 15%, 20% লাভ হবে। সো তার মানে হচ্ছে ইনভেস্টরের প্রথম টার্গেট হওয়া উচিত সে ওভার দ্য ইয়ার্স প্রফিট করা, নট পার্টিকুলার 1 বছর, 2 বছর, 5 বছর প্রফিট করে পরবর্তীতে একটা বড় ধরনের লস করলে কিন্তু তাহলে ইনভেস্টরের রিটার্নটা থাকে না। এখানে আমরা দেখি অনেক ইনভেস্টর আছে, আমরা পার্সোনালি যাদেরকে জানি যে তাদের 1টা বছর, 2টা বছর অনেক প্রফিট থাকে, কিন্তু তাদের যদি আমরা বলি যে গত 10 বছর আপনার পোর্টফোলিওতে ইনকাম কি, সে বলবে না আমার কোনো ইনকাম তেমন নাই। তার মানে হচ্ছে যে প্রফিট করছে প্লাস হচ্ছে এমন কিছু ইনভেস্টমেন্ট করছে যেখানে প্রচুর লস হয়েছে। সো ভ্যালু ইনভেস্টরদের যে কনসার্ন থাকবে যে ওভার দ্য ইয়ার্স সেটা কম্পাউন্ড করা একটা রিটার্নটাকে। এখানে যেমন আমরা একটা কম্পাউন্ডিং রাইটার উল্লেখ করেছি যে আমি যদি 1000 ইনভেস্টমেন্ট করি এবং আমি যদি 12% যদি কম্পাউন্ড করতে পারি, তাহলে দেখেন আমার 30 ইয়ার্সে কিন্তু অলমোস্ট 29,960 হবে। তার মানে হচ্ছে 30 টাইমস। দেখেন আপনি যদি আপনার 30 বছর বয়সে যদি $1,000 অথবা 1 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করতে পারেন,
60 বছর বয়সে যখন আপনি অবসর গ্রহণ করবেন তখন সেখানে 30 লক্ষ টাকা হবে। 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে 60 লক্ষ টাকা হবে আপনার যদি 12% যদি ওভার দ্য ইয়ার যদি কম্পাউন্ড করতে পারেন। কিন্তু আপনি যদি দেখা গেল যাচ্ছে আপনি 1 বছর 20%-এ করছেন, তা 5 বছর 10 বছর 20%-এ করছেন, কিন্তু 11তম বছরে গিয়ে আপনি আবার 50% লস করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার রিটার্নটা সেভাবে আসবে না। তাহলে দেখেন আমরা ইনভেস্টর হু আর্ন 16% অ্যানুয়াল রিটার্ন ওভার এ ডিকেড উইল এন্ড আপ উইথ দ্য মোর মানি দেন ইনভেস্টর হু আর্নস 20% a year for 9 years and then losses 15% of the 10th year। তাহলে একটা ইনভেস্টর, দুটো ইনভেস্টর যদি আমরা কম্পেয়ার করি, একটা ইনভেস্টর 16%-এ 10 বছর আয় করলো, আরেকটা ইনভেস্টর 10 বছরে প্রথম 9 বছরে সে 20% আয় করলো, কিন্তু 10th ইয়ারে গিয়ে সে 15% লস করে ফেললো। তাহলে কিন্তু 16% যিনি ইনকাম করেছেন ওভার দ্য 10 ইয়ার্স তার কিন্তু রিটার্নটা বেশি হবে। তার মানে হচ্ছে আমাকে আমাকে বিশ্বাস করতে হবে যে ইকুইটি স্টক মার্কেট থেকে আপনার ওভার দ্য ইয়ার যদি আমার ইনভেস্টমেন্টটা থাকে লং টাইম পিরিয়ডে, তাহলে সেখান থেকে অবশ্যই একটা ভালো রিটার্ন আসবে। সো আমি যেটা করতে হবে, আমার কোনো এক ব্যাড ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য আমার যাতে কোনো একটা পার্টিকুলার ইয়ার লস না হয়ে যায় একটা ইনভেস্টমেন্ট, অথবা আমি দুটো স্টকে লাভ করলাম, দুটো স্টকে লস করলাম, তাহলে কিন্তু আমার রিটার্নটা কিন্তু আসবে না। সো রিস্ক অ্যাভয়েডেন্স ইজ দ্য শুড বি সিঙ্গেল মোস্ট অবজেক্টিভ অফ ভ্যালু ইনভেস্টমেন্ট। এবং আপনারা যারা বিশ্বাস করতে চান না যে স্টক মার্কেট থেকে 12% 16% ওভার দ্য ইয়ার্স পাওয়া যায় কিনা, আপনাদেরকে আমি একটা স্ট্যাটিস্টিক্স উল্লেখ করতে চাই। আমি এটা আমাদের একজন রিসার্চার থেকে নিয়েছি যে গত লাস্ট 35 ইয়ার্সে ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাভারেজ রিটার্ন ছিল 1987 জুন থেকে 2001 পর্যন্ত 16.94%, এবং সেখানে প্রাইস রিটার্ন ফ্রম ক্যাপিটাল গেইন ইজ 13.64% অ্যান্ড অ্যাভারেজ অ্যানুয়াল ডিভিডেন্ড ইল্ড ইজ 3.3%। সো আমি 35 ইয়ার্সে যদি আমি একটা টোটাল মার্কেটে অ্যাপ্লিকেট করতে পারি, অথবা ভালো একটা স্টক, ভালো রিপ্রেজেন্টেটিভ কয়েকটা স্টকে যদি বিনিয়োগ করে রাখতে পারি, তাহলে আমার অটো 17% অ্যাভারেজ রিটার্ন আসবে। কিন্তু দেখেন আমার স্ট্যান্ডার্ড ডিভিশন আছে 32%, তার মানে সবার কিন্তু 17% আসবে না। কেন একটা স্ট্যান্ডার্ড ডিভিশন আছে না 32%, কারো দেখা যাচ্ছে 50% মাইনাস হবে, কারো হচ্ছে 50% প্লাস হবে, বাট অ্যাভারেজ হচ্ছে 17%। সো আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের মূল কনসেপ্টে যাই। ভ্যালু ইনভেস্টিংয়ের ডেফিনেশন যে সেটে ক্লারম্যানের যেটা দিয়েছেন, ভ্যালু ইনভেস্টিং ইজ দি ডিসিপ্লিন অফ বাইং সিকিউরিটিজ at a significant discount from their current underlying values and holding them until more of the value is realized। সো এখানে মূল কনসেপ্টের ভিতরে প্রথম হচ্ছে you have to buy a securities at a significant discount from their current underlying values, not current price। say for example আমি যদি একটা স্টকের আমি ভ্যালু বের করলাম, যে আমি গ্রামীণ ফোনের ভ্যালু বের করলাম, যেটা ভ্যালু হচ্ছে 400 টাকা, তাহলে আমি যদি 400 টাকা দিয়ে যদি কিনি, তাহলে এটা কিন্তু ভ্যালু ইনভেস্টিং হবে না। ভ্যালু ইনভেস্টিং হবে আমি যদি 400 টাকাটাকে ডিসকাউন্টে কিনতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি 20% ডিসকাউন্টে কিনি, তাহলে আমি কতটা কিনবো, যে 360-তে কিনবো অথবা 350-তে কিনবো, এবং কেনার পরে আমি এই স্টকটা ধরে রাখবো ততক্ষণ না পর্যন্ত স্টকের যে আন্ডারলাইং ভ্যালু হোয়াট আই হ্যাভ ক্যালকুলেটেড এটার কাছাকাছি যাবে, অথবা এটা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাকে স্টকটা ধরে রাখতে হবে। তাহলে হচ্ছে ভ্যালু ইনভেস্টিংয়ের প্রিন্সিপালটা ইমপ্লিমেন্টেড হবে। সো এখানে দেখা যাচ্ছে এলিমেন্ট অফ বার্গেন, দ্যাট মিনস হচ্ছে পারচেজিং এ স্টক অ্যাট এ সিগনিফিকেন্ট ডিসকাউন্ট is the key to process which makes the value investing very much a risk averse approach। সো ভ্যালু ইনভেস্টিং এর মূল কনসেপ্টটা হচ্ছে কিন্তু যে আমরা মনে করি যে ভালো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ভালো স্টক কিনা, এটা কিন্তু ভ্যালু ইনভেস্টমেন্ট না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ভালো স্টক আইডেন্টিফাই করে সেটাকে ডিসকাউন্ট প্রাইসে কেনাটা হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্ট। আর ডিসকাউন্ট প্রাইসে যদি না পাই, তাহলে আমি কিনবো না। অনেকে প্রশ্ন করতে পারেন, ওই ধরনের যদি আমি ডিসকাউন্টে কিনতে চাই, তাহলে কিন্তু আমি
নাও পেতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তখন ভ্যালুয়েশনটা চেঞ্জ করে দেখতে হবে যে আপনি কোথাও মিসিং হচ্ছে কিনা, যে আপনি হয়তো কোম্পানির টোটাল যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা এবং ফিউচারটা আপনি ক্যাপচার করতে পারতেছেন না। ক্যাপচার করতে যদি পারেন তখন কিন্তু আপনি দেখবেন যে রিয়েল ভ্যালু কত উচিত, সেটা থেকে ডিসকাউন্টে আপনি পাবেন। এবং যে কোনো একটা স্টকের মার্কেটের শর্ট টার্ম ফ্লাকচুয়েশনের কারণে কিন্তু অনেক ভালো স্টক অনেক সময় ডিসকাউন্টে সেল হয়, আপনাকে কিন্তু ওই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। সো ভ্যালু ইনভেস্টমেন্টের যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্টের যে ডিসিপ্লিন, যেটা মেনটেন করা খুব হার্ড। যা আপনি যখন মার্কেটে যখন ক্রাউডিং মার্কেটে ইফেক্ট থাকে, যে হার্ডিং ইফেক্ট থাকে, এবং মার্কেটে যখন বুলিশ ট্রেন্ড থাকে, সবাই কি স্টক মোর অ্যান্ড মোর প্রাইস হায়ার অ্যান্ড হায়ার প্রাইসে কিনতেছে, তখন কিন্তু আপনি নিজেকে কিন্তু ওই ক্রাউড থেকে দূরে রাখাটা অনেকই ডিফিকাল্ট হয়ে যায়। মার্কেটটাকে ফলো করাটা তখন অনেকটাই মনে হবে যে মার্কেটটাকে ফলো না করতে পারলে আমি পিছিয়ে যাচ্ছি। যেমন বুলিশ মার্কেটে থাকে যে আপনি একটা স্টক আপনি চিন্তা করতেছেন না এটা এত ভ্যালু উচিত না, সে ফর এক্সাম্পল একটা স্টক আপনি চিন্তা করতেছেন যে আমি প্রাইস আর্নিং রেশিও এই স্টকের 20-র উপরে কোনোভাবে হওয়া উচিত না, কিন্তু দেখা যাচ্ছে 30-তে এটা ট্রেড হওয়া শুরু হচ্ছে, সো আপনি কিন্তু লস করতেছেন। সো এই যে ক্রাউড থেকে অথবা মার্কেটের যে ট্রেন্ড থেকে অথবা মার্কেটের যে উইন্ড থেকে নিজেকে কিন্তু আপনার বিরত রাখতে হবে, অথবা নিজের একটা আমার যে ফিলোসফিটা এবং যে আমার প্রিন্সিপালটা সেটার উপরে কিন্তু আমাকে শক্তভাবে অবস্থান করতে হবে। এবং এই ভ্যালু ইনভেস্টমেন্ট প্রিন্সিপালে বিলিভ করার কারণে আপনি অনেক সময় বুলিশ মার্কেটে আন্ডার পারফরমেন্স করবেন অথবা আপনার কোনো প্রফিটই হবে না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে ওভার দ্য পিরিয়ডস অর লং টার্মে কিন্তু আপনি জিতবেন। যারা আজকে অনেক 50%, 100% প্রফিট করতেছে, তারা কিন্তু মার্কেট থেকে সবাই টাকাটা নিচ্ছে না। তো সো তারাই কিন্তু এই মার্কেটে আবার এই টাকাগুলো লস করবে। সো উই হ্যাভ টু ওয়েট। যে আমরা এখন যদি দেখি যে গত 6 মান্থে অনেকগুলো সেক্টর অনেকগুলো স্টক 100%, 200% বেড়েছে, আবার অনেক স্টক আছে বেড়েনি, 10%ও বাড়েনি। সো অনেক ইনভেস্টর আছে যারা 100% প্রফিট করে ফেলছে, আর অনেক ভালো ইনভেস্টর আছে যারা 10%ও প্রফিট করতে পারেনি। সো যারা 10% প্রফিট করতে পারেনি তাদের কিন্তু আন্ডার পারফরমেন্স আছে, বাট এটার জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি 1 বছরের জন্য এখানে বিনিয়োগ করতে আসিনি, আমি এখানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে এসেছি। সো আমাকে দেখতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার ইনিশিয়াল বিনিয়োগ থেকে আমি কত টাকা নিয়ে আমার বাসায় ফিরছি আমার ইনভেস্টমেন্ট পিরিয়ড পরে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং ভ্যালু ইনভেস্টমেন্টের ভ্যালু ইনভেস্টমেন্টের কনসেপ্টের সাথে আরেকটি কনসেপ্ট একেবারে ওতপ্রোতভাবে জড়িত, ওই কনসেপ্ট হচ্ছে মার্জিন অফ সেফটি। সো মার্জিন অফ সেফটি ইজ অ্যাচিভড when securities are purchased at prices sufficiently below the underlying value to allow for human error, bad luck, extreme volatility in a complex, unpredictable and rapidly changing world. সিম্পলি আমি আমাদের বোঝার জন্য আমি বলি, অথবা আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট ডেফিনেশন বলেছিলাম কি যে একটা স্টককে ডিসকাউন্ট প্রাইসে কিনতে হবে তার আন্ডারলাইং ভ্যালু থেকে। সো আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি যদি মনে করি যে স্কয়ার ফার্মার প্রাইস স্টকের যে ভ্যালুটা হচ্ছে 200 টাকা, এখন এই স্কয়ার ফার্মার যদি আমি 150-তে কিনতে পারি তাহলে এখানে মার্জিন অফ সেফটি হবে 50 টাকা। তারপর হচ্ছে একটা স্টকে আমার যে ক্যালকুলেটেড ভ্যালু, যেটাকে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বলতে পারি, অ্যাপ্রাইসড ভ্যালু বলতে পারি, অথবা ফেয়ার ভ্যালু বলতে পারি, সেই ভ্যালুতে যদি আমি মার্কেট প্রাইসে কিনি তাহলে কিন্তু আমার কোনো মার্জিন অফ সেফটি থাকবে না। আর আমি যদি ওই ভ্যালুর সাথে বেশি দামে কিনি তাহলে আমার মার্জিন অফ সেফটি নেগেটিভ। আর আমি যদি ওই প্রাইসের সাথে কম প্রাইসে কিনি তাহলে কিন্তু আমার মার্জিন অফ সেফটি পজিটিভ। এই মার্জিন অফ সেফটি যত বেশি থাকবে তত হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের রিস্ক কম। According to the Graham, the margin of safety is always dependent on the price paid. For any security, it will be large at one price
small at some higher price and non-existent at some still higher price. যেটা আমি উদাহরণে বললাম যে আমি যদি মনে করি স্কোয়ার ফার্মার প্রাইস হওয়া উচিত 200 টাকা, সো আমি যদি এটা 150 টাকা কিনতে পারি তাহলে আমার একটা 50 টাকা মার্জিন অফ সেফটি আছে। আর আমি যদি এটা 190 টাকা কিনি তাহলে 10 টাকা মার্জিন অফ সেফটি। আর এটা যদি আমি 200 টাকায় কিনি তাহলে কিন্তু কোনো মার্জিন অফ সেফটি নাই। সো ভ্যালু ইনভেস্টরের একটা ধর্ম হচ্ছে প্রপার্টি অথবা রিলিজিয়ান হচ্ছে সে মার্জিন অফ সেফটি না পেলে স্টক কিনবে না। ভ্যালু ইনভেস্টমেন্টের আরেকটি প্রিন্সিপাল হচ্ছে অথবা হচ্ছে আমরা অবজার্ভড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভ্যালু ইনভেস্টিং শাইনস ইন এ ডিক্লাইনিং মার্কেট। মানে বেয়ারিশ মার্কেটে হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্টের যে ট্রু বিউটি অথবা যে ইফেক্টিভনেস সেটা কি ভিজিবল হয়। সো হোয়েন ওভারঅল মার্কেট ইজ স্ট্রং দ্য রাইজিং টাইড লিফটস মোস্ট শিপস, প্রফিটেবল ইনভেস্টমেন্ট আর ইজি টু কাম বাই, mistakes are not costly, high risks seem to pay off, making them seem reasonable in retrospective. সো এখানে যে যখন মার্কেট খুব বুলিশ থাকবে তখন কিন্তু আপনি যে কোনো একটা স্টক যদি কিনেন আপনি ভালো প্রফিট করতে পারেন। যদিও এই স্টক কিন্তু আপনি মানে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন অথবা হচ্ছে আপনি যে কোনো অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে স্টকটা কিন্তু আপনার ওই প্রাইসে কেনার এবং ওই প্রাইসে কিনে প্রফিট করার কথা না। বাট যখন মার্কেট যখন বুলিশ থাকে তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, মানে পারা যায়। যে একটা সাগর যখন অনেক জোয়ার থাকে তখন কিন্তু যে কোনো জাহাজ সেখানে ভাসতে থাকে, বাট যে নদীতে জোয়ার নাই সেখানে কিন্তু শুধুমাত্র সচল জাহাজটাই চলতে পারবে। সো এখানে সেটা রাইটার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছেন যে ইউ ক্যান নট টেল হু ইজ সুইমিং নেকেড টিল দি টাইড গোজ আউট। সো আমরা যখন একটা জোয়ারের ভিতরে থাকি তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কে আসলে ভুল করতেছে অথবা কে সঠিক পথে আছে, কিন্তু যখন সেই জোয়ারটা কেটে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কে ভুল করেছি এবং কে সঠিক করেছি। সো মার্কেট ডাউন টাউন ইজ দ্য ট্রু টেস্ট অফ ইনভেস্টমেন্ট ফিলোসফি। তার মানে হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডে অথবা হচ্ছে বেয়ারিশ মার্কেটে যে ইনভেস্টমেন্ট পলিসিটা ভালো প্রফিট করবে অথবা যে ইনভেস্টমেন্ট পলিসি ফলো করার কারণে আপনার লস কম হবে সেটা হচ্ছে মানে রাইট পলিসি। এবং ওই পলিসিটা হচ্ছে কিন্তু মার্কেট যখন বুলিশ থাকে তখন কিন্তু আপনার কোনো স্কিল না থাকার পরেও কিন্তু আপনি মার্কেটের জেনারেল ট্রেন্ডের কারণে আপনি প্রফিট করতে পারেন। সো দ্যাট প্রফিট should not be attributed to your stock selection skills or your investment success of your investment policy or investment strategy. That might be due to the market general trends or the market crowding herding effect কারণে হতে পারে। বাট ভ্যালু ইনভেস্টর যারা থাকবে তারা হচ্ছে ডিক্লাইনিং মার্কেটেও কিন্তু তাদের যে ইনভেস্টমেন্ট সাকসেস সেটা অর্জিত হবে। সো ভ্যালু ইনভেস্টমেন্টের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভ্যালু ইনভেস্টিং ইজ প্রেডিক্টেড অন দ্য এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস বিং রং। সো এখানে আমি যদি অ্যাসিউম করে নিই যেটা আমাদের কনভেনশনাল ফাইন্যান্সে ধরে নেওয়া হয় যে কি যে মার্কেট ইজ এফিশিয়েন্ট। সো মার্কেট ইজ যদি এফিশিয়েন্ট হয় তাহলে দেয়ার শুড নট বি এনি মিসপ্রাইসিং ইন দ্য মার্কেট, অল স্টক শুড বি সোল্ড অ্যাট ইটস ফেয়ার ভ্যালু আর আন্ডারলাইং ভ্যালু। সো ফেয়ার ভ্যালু এবং আন্ডারলাইং ভ্যালু যদি সোল্ড হয় তাহলে সেখানে কিন্তু কোনো অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট অথবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। তার মানে আপনি যে কোনো একটা স্টক কিনলেই হবে। বাট উই নো দ্য মার্কেট ইজ নট efficient. So at the core of its success is the recurrent mispricing of securities in the marketplace. So value investment এর সাকসেসটা ডিপেন্ড করতেছে যে market is not efficient and market is not necessarily capable to price a stock on its underlying value or
আইডেন্টিক্যাল টু ইটস আন্ডারলাইং ভ্যালু। এখানে মিস প্রাইসিং আছে, সেই মিস প্রাইসিংটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আমাকে ফাইন্ড আউট করে ওই স্টকটাকে, যে স্টকটা আন্ডার ভ্যালুড আছে সেই স্টকটা ক্রয় করা, যে স্টকটা ওভার ভ্যালুড আছে সেটা অ্যাভয়েড করা, অথবা সেটা হোল্ডিংয়ে থাকলে সেটা বিক্রি করা। দিস ইজ দ্য job of the value investors or fundamental investors. So value investment thrive on market mispricing. Market is not a weighing machine on which the value of each issue is recorded by an exact and impersonal mechanism in accordance with its specific qualities. কেন ক্লেয়ারম্যান বলতেছে যে মার্কেটটা কিন্তু একটা পাল্লা না, যেখানে প্রত্যেকটা স্টকের সম্ভাবনা এবং প্রফিটেবিলিটি, মার্কেট, সেলস, ফিউচার, এই সবগুলো দিয়ে প্রত্যেকটা স্টকের যে ভ্যালুটা দাড়িপাল্লা দিয়ে করা হয়, যে যেখানে তার প্রত্যেকটা স্টকের যে ফিউচার ক্যাশ ফ্লো আসবে সমান সমান সেটা ডিসকাউন্ট করলে প্রাইস হবে। এভাবে কিন্তু মার্কেট ইজ নট দ্যাট efficient. So market is a voting machine where countless individuals register choices which are product partly of reason and partly of emotion. So market হচ্ছে একটা voting machine. Voting machine হচ্ছে কি এখানে অনেক বায়ার্স এবং সেলার্স আছে, প্রত্যেকটা বায়ার্স এবং সেলার্সের ওই একটা স্টক সম্পর্কে তার যে অ্যাজাম্পশন, তার যে প্রেডিকশন এবং মার্কেটের উপরে তার যে প্রেডিকশনস, এবং সেটার উপরে কিন্তু একটা সেখানে অনেক সময় রিজন কাজ করে, অনেক সময় ইমোশন কাজ করে। অনেক ইনভেস্টর আছে কোনো রিজনে বিশ্বাস করে না, তারা মনে করে স্টকটা আমি যদি কিনি আমার থেকে বেশি দামে কেউ না কেউ কিনবে, আমার থেকে কিনবে, অথবা হচ্ছে তারা মনে করে যে এই স্টকটা বাড়বে আমি কিনবো। সো তারা কিন্তু কোনো আন্ডারলাইং রিজন নিয়ে অ্যানালাইসিস করে না। সো এই যে ইমোশনের কারণে কিন্তু কি আপনি মিস প্রাইসিং স্টক পাবেন, যে একটা ভালো স্টক হয়তো টেম্পোরারিলি একটা মিস নিউজের কারণে, অথবা হচ্ছে একটা ভালো স্টক ডিমান্ড না থাকার, মার্কেট ডিমান্ড না থাকার কারণে তার প্রাইস ডিসকাউন্টেডে চলতেছে, আন্ডার ভ্যালুড, সেটা ভ্যালু ইনভেস্টর কিনবে। অথবা একটা স্টক যেটা প্রাইস যত উচিত না, শুধুমাত্র ইনভেস্টরদের ওভার এনথুজিয়াজমের কারণে অথবা ইমোশনের কারণে অনেক প্রাইস বাড়তেছে, সেটা থেকে ভ্যালু ইনভেস্টর অবশ্যই নিজেকে দূরে রাখবে এবং থাকলে সেটা বিক্রি করে দেবে। সো ইন এ সেন্স ভ্যালু ইনভেস্টিং ইজ এ লার্জ স্কেল আরবিটাজ বিটুইন দ্য সিকিউরিটি প্রাইসেস অ্যান্ড আন্ডারলাইং বিজনেস ভ্যালু। সো এটা হচ্ছে একটা আরবিটাজ, আমরা যারা ফাইন্যান্সে পড়ছি জানি আরবিটাজটা জানি। সো আমি একটু সিম্পলি বলতে চাই, আরবিটাজ হচ্ছে যে আমি যদি দেখি কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা জিনিসের যে ডিফারেন্ট প্রাইস থাকে ডিফারেন্ট মার্কেটে অথবা ডিফারেন্ট মেকানিজম, তাহলে আমি কি করব, যেখানে হাই আছে সেখান থেকে কিনবো, যেখানে লো আছে সেখান থেকে কিনবো, এবং যেখানে হাই সেখানে বিক্রি করে দিব। তেমনি ভ্যালু ইনভেস্টর হচ্ছে যে একটা স্টকের আন্ডারলাইং ভ্যালু এবং মার্কেট প্রাইস, যদি আন্ডারলাইং ভ্যালু যদি মার্কেট প্রাইসের চাইতে বেশি হয় তাহলে আমি কিনবো, এবং আন্ডারলাইং ভ্যালু যদি মার্কেট প্রাইসের চাইতে কম হয় তাহলে আমি সেল করে দিব অথবা কিনবো না। সো এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস বিং রং, সেটা আমরা জানি। মার্কেটের এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস আমরা ট্রেডিশনাল ফাইন্যান্সে যেটা পড়ি, মার্কেট তিনটা ফর্ম এফিশিয়েন্ট হতে পারে: উইক ফর্ম এফিশিয়েন্ট, সেমি স্ট্রং ফর্ম এবং স্ট্রং ফর্ম। এবং ভ্যালু ইনভেস্টররা বিশ্বাস করে মার্কেট অবশ্যই উইক ফর্ম এফিশিয়েন্ট, তার মানে হচ্ছে এখানে মার্কেটের যে পাস্ট স্টক প্রাইসেস এবং ভলিউম যেটা থাকে সেটা অলরেডি স্টকে রিফ্লেক্টেড থাকে, তার মানে হচ্ছে ভ্যালু ইনভেস্টররা কখনো টেকনিক্যাল অ্যানালাইসিস করে প্রফিট করা যায় অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ এ ভ্যালিড অ্যানালাইসিস সেটাকে স্বীকার করে না। তারা মনে করে টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ ইনডিড ওয়েস্ট অফ টাইম, তারা এটাকে ওয়েস্ট অফ টাইম মনে করে। তার মানে হচ্ছে ভ্যালু ইনভেস্টররা মার্কেটকে উইক ফর্ম অফ এফিশিয়েন্টে বিশ্বাস করে, কিন্তু মার্কেট সেমি স্ট্রং ফর্ম এবং স্ট্রং ফর্ম এই দুটা ফর্মে সবসময় এফিশিয়েন্ট এটা বিশ্বাস করে না। এটা বিশ্বাস না করার কারণে তারা সব স্টক মিসপ্রাইসড স্টক বের করার চেষ্টা করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, এবং সেখানে তারা বিনিয়োগ করে। আচ্ছা, বি এওয়ার অফ ভ্যালু প্রিটেন্ডার্স, এখানে বলতেছে
ভ্যালু প্রিটেন্ডার্স কারা, মানে কিছু ইনভেস্টর আছে তারা ভ্যালু ইনভেস্টর না, কিন্তু তারা নিজেদেরকে ভ্যালু ইনভেস্টর হিসেবে উপস্থাপন করে। তাহলে আমরা কীভাবে চিনব যে কারা রিয়েল ভ্যালু ইনভেস্টর, কারা রিয়েল ভ্যালু ইনভেস্টর না? সেখানে রাইটার বলেছেন যে দোজ হু ভায়োলেট দি কনসারভেটিভ ডিকটেটস অফ ভ্যালু ইনভেস্টিং ইউজিং ইনফ্লেটেড বিজনেস ভ্যালুয়েশন, ওভারপেইং ফর সিকিউরিটিজ এন্ড ফেইলিং টু অ্যাচিভ এ মার্জিন অফ সেফটি। তার হচ্ছে ভ্যালু ইনভেস্টর হতে গেলে আপনাকে অবশ্যই একটা স্টকের যে ভ্যালু হওয়া উচিত তার চাইতে কম পে করতে হবে, মানে আপনার মার্জিন অফ সেফটি থাকতে হবে। আপনি যদি ওভার ভ্যালুয়েশন করেন এবং একটা স্টকে যদি ওভার প্রাইস দেন তাহলে কিন্তু আপনি ভ্যালু ইনভেস্টর না। ভ্যালু ইনভেস্টিং ইজ সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। ভ্যালু ইনভেস্টমেন্ট খুবই সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, যে আমরা যেটা বললাম যে একটা স্টকের ভ্যালুয়েশন করে তার চেয়ে কম প্রাইসে কিনলে ভ্যালু ইনভেস্টমেন্ট, বাট ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। এই যে একটা স্টকের যে আন্ডারলাইং ভ্যালুটা বের করে, এটা তো অনেক ডিফিকাল্ট। অনেক কয়জন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর একটা স্টকের কত টাকা ভ্যালু আছে সেটা বের করতে পারবে, তখন এসে বুঝতে পারবে এত টাকা ভ্যালু হওয়া উচিত, বাট এখন এটা কম আছে বেশি আছে, অনেকে তো সেটা বের করতে পারে না। সো ভ্যালু ইনভেস্টার্স এখন এই যে, কিন্তু আমরা তার মানে ভ্যালু ইনভেস্টররা যে সুপার সফিস্টিকেটেড অ্যানালাইটিক্যাল উইজার্ড who create and apply the intricate computer models to find out the attractive opportunities or assess the underlying value। তার মানে ভ্যালু ইনভেস্টমেন্ট কিন্তু অত জটিলও না, যেখানে কম্পিউটার মডেল লাগবে এবং কঠিন স্ট্যাটিস্টিক্স করতে হবে, অ্যানালিটিক করতে হবে, তাও না। বরং ভ্যালু ইনভেস্টমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন, পেশেন্স, জাজমেন্ট। যা আমি ডিসিপ্লিন হয়তো আমি দেখব যে স্টকের কত হওয়া উচিত এই প্রাইসটা, সেটা আমি সিম্পল কয়েকটি রেশিও দেখে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা দেখে এবং মার্কেট মাল্টিপলস দেখে, ক্যাশ ফ্লো দেখে আমি বের করতে পারি। বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে ডিসিপ্লিন হতে হবে। আমাকে ইমোশনাল হয়ে এবং মার্কেটের ক্রাউডকে ফলো করে কিন্তু আমাকে কোনো স্টক ওভার প্রাইস দিয়ে কেনা যাবে না। যে একটা স্টক বাড়বে 10% বাড়বে, 50% বাড়বে, বাট আমি দেখতেছি যে এখানে হ্যাঁ বাড়তে পারে, সবাই মিলে যদি এটাকে বাড়ায় অবশ্যই বাড়তে পারে। আমি যদি দেখি না এখানে কোনো মার্জিন অফ সেফটি নেই, সেখানে আমি যাব না। ইনভেস্টর্স need discipline to avoid the many unattractive pieces that are thrown, patience to wait for the right pitch, and judgment to know when it is time to swing। সো তাহলে আমার রাইট পিচের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। 3 central elements at the root of a value investment philosophy। তাহলে ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি 3টা এলিমেন্টস, সেন্ট্রাল এলিমেন্টস আছে। ফার্স্ট, value investing is a bottom-up strategy entailing identification of a specific undervalued investment opportunity। সো bottom-up strategy হচ্ছে আমি আমার অ্যানালাইসিসটা ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফিতে আমার অ্যানালাইসিস shall begin with the individual stock, not with the market, not with the economy। স্টক আমি প্রত্যেকটা স্টককে আমি ওই স্টকের ওন মেরিটস দিয়ে প্রথম আমাকে দেখতে হবে। ওই স্টকের সেলস, ক্যাশ ফ্লো, প্রফিট, ম্যানেজমেন্ট, বিজনেস, প্রোডাক্টস দেখে তখন আমি যদি কনভিন্স হই হ্যাঁ দিস ইজ এ গুড স্টক, তখন আমাকে এটা ভ্যালুয়েশন করতে হবে। সে ভ্যালুয়েশন করতে গিয়ে ক্যাশ ফ্লো প্রেডিকশনের ক্ষেত্রে আমি জিডিপি গ্রোথ কত হতে পারে, মার্কেট গ্রোথ কত হতে পারে, ওই শেয়ারের মার্কেট শেয়ার কত হতে পারে এবং ফিউচার ইন্টারেস্ট রেট কত হতে পারে, আমার ডিসকাউন্ট রেট কোনটা ব্যবহার করবে, সেটার জন্য আমি টপ ডাউন মানে টপ ফিগারগুলো ব্যবহার করতে পারি, মানে ম্যাক্রো ফিগারগুলো। কিন্তু আমার কিন্তু অ্যানালাইসিস শ্যাল বিগিন উইথ দি ইন্ডিভিজুয়াল স্টক, নট দি মার্কেট। হোয়াট শুড বি দ্য ট্রেন্ড অফ মার্কেট, হোয়াট উড বি দ্য ইকোনমিক সিনারিও, হোয়াট উড বি দ্য গ্রোথ সিচুয়েশন, দিস ইজ নট মাই। As a value investor, I am not that much concerned about those factors. First, my factor is the individual stock itself. Second, value investing is a absolute performance, not relative performance। So absolute performance হচ্ছে value investor does not want to compare its performance or itself to any other investors or market। হ্যাঁ, যে আমি মার্কেটকে আউট পারফর্ম করতে হবে অথবা আমি মার্কেট থেকে কম ইনকাম করতেছি 1 বছর 2 বছর 3 বছর, দিস ডাজন্ট ম্যাটার। ভ্যালু ইনভেস্টর হ্যাজ দি কনফিডেন্স অন ইটস ওন পারফরমেন্স অ্যান্ড ওন ইনভেস্টমেন্ট অর ওন স্টকস। এবং ভ্যালু ইনভেস্টিং ইজ এ রিস্ক অ্যাভার্স অ্যাপ্রোচ। হ্যাঁ, অ্যাটেনশন ইজ পেড
as much to what can go wrong as to what can go right. রিটার্নের প্রতি রিটার্ন যেমন আমি দেখবো তার সাথে আমি রিস্কটা বেশি দেখবো। এখন দেখেন বটম আপ ইনভেস্টিংয়ের মেরিটসগুলো কি? সো ভ্যালু ইনভেস্টিং এমপ্লয়েজ বটম আপ স্ট্র্যাটেজি বাই হুইচ ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আর আইডেন্টিফাইড ওয়ান অ্যাট এ টাইম থ্রু দি ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো প্রত্যেকটা স্টককে আমাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আইডেন্টিফাই করতে হবে। এবং ভ্যালু ইনভেস্টর সার্চ ফর বার্গেন সিকিউরিটি বাই সিকিউরিটি, প্রত্যেকটা স্টককে আমি স্টক বাই স্টক দেখতে হবে এখানে আমার কোনো বার্গেন আছে কিনা, মানে মানে এটার আন্ডারলাইন ভ্যালু ছেতে ডিসকাউন্টের শেয়ারটা বিক্রি হচ্ছে কিনা। অ্যান্ড অ্যানালাইজিং ইচ সিচুয়েশন অন ইটস ওন মেরিটস, দ্য এন্টায়ার স্ট্র্যাটেজি ক্যান বি কনসাসলি ডিসক্রাইবড অ্যাজ বাই এ বার্গেন অ্যান্ড ওয়েট। তাহলে পুরো স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা স্টকে কম দামে বার্গেনে বাই করে এবং ওয়েট করা। The investors' top-down views are considered only insofar as they affect the valuation of securities. So ইনভেস্টর টপ ডাউন ফিগারগুলো কখন ব্যবহার করে? যখন সে ভ্যালুয়েশনে যায়, যেটা আমি বললাম ইন্টারেস্ট রেট কী হতে পারে, গ্রোথ কী হতে পারে। সো অ্যাবসোলিউট পারফরমেন্সের ক্ষেত্রে যারা অনেক বেশিরভাগই মার্কেটে ইনভেস্টররা কিন্তু থাকে, তারা রিলেটিভ পারফরমেন্স, বিশেষ করে ইনস্টিটিউশন ইনভেস্টর অথবা ইনভেস্টর, এবং যারা রিলেটিভ পারফরমেন্সে বিশ্বাস করে তারা মার্কেটকে ফলো করতে হয়, কারণ মার্কেটকে ফলো না করলে তারা প্রফিট করতে পারে না। বাট ভ্যালু ইনভেস্টর হচ্ছে অ্যাবসোলিউট পারফরমেন্স, তারা দে আর ইন্টারেস্টেড ইন রিটার্নস অনলি ইন সো ফার অ্যাজ দে রিলেট টু দ্য অ্যাচিভমেন্ট অফ দ্যার ওন ইনভেস্টমেন্ট গোলস, অ্যান্ড অ্যাবসোলিউট ওরিয়েন্টেড ইনভেস্টর্স ইউজুয়ালি টেক এ longer term perspective than the relative performance oriented. So প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে বটম আপ অ্যানালাইসিস, সেকেন্ড হচ্ছে অ্যাবসোলিউট পারফরমেন্স। আমি আমার নিজের পারফরমেন্স, নিজের স্টকের পারফরমেন্স দেখব, নট কম্পেয়ার টু দ্য মার্কেট। এবং অ্যাবসোলিউট পারফরমেন্স যারা করে তারা কিন্তু অনেক সময় অনেক বুলিশ পিরিয়ডে প্রফিট না করতে পারে, এবং ভালো স্টক না পেলে তারা বিনিয়োগ করবে না, এই কারণে তাদেরকে ক্যাশ হোল্ড করতে পারে। যারা রিলেটিভ পারফরমেন্স করে তারা কিন্তু ক্যাশ হোল্ড করে না, তারা অলওয়েজ মার্কেটকে ফলো করে, মার্কেটকে ফলো করতে গিয়ে সে পুরোটা বিনিয়োগ করে, অলওয়েজ ইনভেস্টেড অবস্থা থাকে। কিন্তু ভ্যালু ইনভেস্টররা যেহেতু নিজের অ্যাবসোলিউট পারফরমেন্সে বিশ্বাস করে, সেক্ষেত্রে হচ্ছে কোনো স্টক যদি আন্ডার ভ্যালুড অবস্থা না পায় তাহলে ভ্যালু ইনভেস্টররা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে না। সেকেন্ড হচ্ছে রিস্ক এবং রিটার্ন। ভ্যালু ইনভেস্টররা কিন্তু রিস্ক এবং রিটার্নের ব্যাপারে ডিফারেন্টলি ভিউ করে। যেমন ট্রেডিশনালি আমরা কি মনে করি? ট্রেডিশনাল অ্যাজাম্পশন অফ রিস্ক অ্যান্ড রিটার্ন ইজ নট নেসেসারলি কারেক্ট। ট্রেডিশনালি কি মনে করে? রিস্ক অ্যান্ড রিটার্ন অলওয়েজ পজিটিভলি কোরিলেটেড, তার মানে হচ্ছে হাই রিস্ক হাই রিটার্ন। তো আমি যদি রিস্ক বেশি নিই রিটার্ন বেশি পাবো। বাট ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফিতে মনে করা হয় নো, যে রিস্ক বেশি নিলে যে রিটার্ন বেশি হবে, দ্যাট নট নেসেসারলি ট্রু। কারণ রিস্কটা ডিপেন্ড করে মার্কেট ভোলাটিলিটির উপর, কিন্তু আমি তো মার্কেট ভোলাটিলিটিটাই কাউন্ট করতেছি না, আমি ওই পার্টিকুলার স্টকের কত প্রাইস ভ্যালু হওয়া উচিত এবং প্রাইস কত সেটার উপর আমি মোর কল নিচ্ছি। সো এখানে আমি ভ্যালু ইনভেস্টর মনে করে রিটার্ন ডিপেন্ডস অন ইউর margin of safety. Return depends on how much price you are paying compared to its value. এবং return depends on how much research, how much time you are spending to research and to select a stock, and how much judgment or right judgment or prudence you are applying in your investment decisions. So this is a great learning, I think. অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা ট্রেডিশনাল ফাইন্যান্সে রিস্কটাকে স্ট্যান্ডার্ড ডিভিশন যেটা আমরা জানি ভোলাটিলিটি দিয়ে কিন্তু রিস্কটাকে ডিফাইন করা হয়, কিন্তু এখানে ভ্যালু ইনভেস্টর মনে করে যে ভোলাটিলিটি দিয়ে কিন্তু পুরো রিস্কটাকে ক্যাপচার করা যায় না। যেমন একটা স্টক যদি ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা যদি আমি 350 কিনি, তাহলে সেটার রিস্ক এবং 200 কিনি তার রিস্ক কিন্তু এক না, কারণ আমি প্রাইস যদি বেশি দিই আমার ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কটা বেশি, আর আমি প্রাইসটা যদি কম দিই ইনভেস্টমেন্ট রিস্কটা কম।
কিন্তু আমরা যদি বেটা পার্টিকুলার ইয়ারে যদি স্টকের বেটা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু ভোলাটিলিটি অনুযায়ী কিন্তু বেটা দুই প্রাইসের জন্য সেম। সো এখানে ট্রেডিশনাল মেজারমেন্ট অফ রিস্ক এই যে আমি কি প্রাইস দিচ্ছি অথবা স্টকের যে ইন্ডিভিজুয়াল যে কোন প্রাইসে আমি ওই স্টকে ইন করতেছি এটা কিন্তু ক্যাপচার নাই এখানে। মার্কেটের সাথে এটার ভোলাটিলিটিটা কোভেরিয়েন্সটা কনসিডার করা হয়। সো এই ভ্যালু ইনভেস্টমেন্টে মনে করা হয় যে রিস্ক ডাজ নট নেসারালি কাম ফ্রম ভোলাটিলিটি। হ্যাঁ, কিছু রিস্ক বলে মার্কেটে অবশ্যই ইনহেরেন্ট আছে, ভোলাটিলিটির কারণে কিছু রিস্ক আছে, বাট আমি যেহেতু লং পিরিয়ডে হোল্ড করব এবং আমি যেহেতু রিলেট মার্কেটটাকে উপরে ডিপেন্ড করতেছি না, আমি আমার ইন্ডিভিজুয়াল স্টকের উপরে আমার নিজস্ব অ্যানালাইসিস উপরে বিলিভ করতেছি। সো আমার কিন্তু মার্কেটে ভোলাটিলিটি নিয়ে শর্ট টার্ম ভোলাটিলিটি নিয়ে খুব একটা কনসার্ন না। সো এখানে আমার রিস্কটা ভোলাটিলিটি থেকে কিছু আসতে পারে যদি আমি কখনো ইফ আই হ্যাভ টু সেল, বাট মোস্ট অফ মাই পার্ট রিস্ক কাম ফ্রম দ্য প্রাইস। হ্যাঁ, ওভার প্রাইস, আমি যদি বেশি প্রাইস দিই তাহলে আমি মনে করবো বেশি রিস্কি এবং ইল কনসিপ্ট অর পুয়ারলি ম্যানেজড ইনভেস্টমেন্ট। এবং আমি যদি ইম্পালস ইনভেস্টমেন্ট করি, ইমোশনাল ইনভেস্টমেন্ট করি, ক্রাউডকে ফলো করে ওভার ভ্যালুয়েশন ইনভেস্টমেন্ট করি, তাহলে মেনলি রিস্ক কাম ফ্রম দিস থিংস. So traditional assumption about the risks are based on the assumption that market is efficient, which is not. Traditionally যে রিস্কের ব্যাপারে যে হায়ার রিস্ক হায়ার রিটার্ন এগুলো কিন্তু ইফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস থেকে আসে, কিন্তু মার্কেট কিন্তু which we have said earlier market is not always efficient and market mostly is not efficient. Relevance of temporary price fluctuation যেটা আমি what I have said frequently again and again, the permanent loss come from poor investment not from the interim প্রাইস ফ্লাকচুয়েশন। সো আমার মেইনলি হচ্ছে ভ্যালু ইনভেস্টর থাকে যে পুয়ার ইনভেস্টমেন্ট থেকে আমার রিস্কটা আসে, নট ইন্টারিম প্রাইস ফ্লাকচুয়েশন। কনক্লুশন, এই লেসন থেকে ক্লাস থেকে আমরা যে কনক্লুশনটা আনতে পারি ভ্যালু ইনভেস্টিং ফিলোসফি নিয়ে, যে প্রাইমারি গোল অফ ভ্যালু ইনভেস্টার্স ইজ টু অ্যাভয়েড লুজিং মানি। তাহলে আমার নাম্বার ওয়ান গোল হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মানি ইন দ্য মার্কেট। And there are three elements of value investment strategy make achievement of that goal possible. তিনটে এলিমেন্টস যেটা এই গোলটা আমাকে অ্যাচিভ করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, সার্চিং লো রিস্ক বার্গেন্স ওয়ান এট এ টাইম থ্রু দি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যা আমাকে বটম প্রত্যেকটা স্টক আমাকে দেখতে হবে, মার্কেট ট্রেন্ড সেটা আমার বিবেচ্য বিষয় না, খুব একটা বিবেচ্য বিষয় না, আমার হচ্ছে স্টক টাইম বিবেচ্য বিষয়। এবং অ্যাডপ্টিং অ্যাবসোলিউট পারফরমেন্স ওরিয়েন্টেশন। থার্ড এবং ফাইনাল হচ্ছে পেইং কেয়ারফুল অ্যাটেনশন টু রিস্ক। সো দিস ইজ দ্য ভেরি জেনেসিস অফ ভ্যালু ইনভেস্টমেন্ট। এরপরে ভ্যালু ইনভেস্টমেন্টের এখন কারেন্ট মার্কেটে কারেন্ট ওয়ার্ল্ডে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কীভাবে কোন প্রসেস এবং ভ্যালুয়েশন প্রসেসগুলো কী এবং কী প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক ভিডিও বানাবো। আজকে শুধু শুরু করলাম। সবাইকে ধন্যবাদ আইডিয়া এক্সট্রাক্টরে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।